ব্রিজ, যে এটা অনেক সময় আসে যে ক্লাসিফিকেশন অফ রেকটিফায়ার, রেকটিফায়ারের মানে শ্রেণীবিভাগ লিখো। তাহলে রেকটিফায়ার কাকে বলে? যে সার্কিট ডিসি এসি কে ডিসি তে রূপান্তর করে, যে সার্কিট এসি কে ডিসি তে রূপান্তর করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার। আবার রেকটিফায়ার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে কি ফুল ওয়েভ রেকটিফায়ার। আর হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই প্রকার, একটা হচ্ছে সেন্টার ট্যাপ ব্রিজ রেকটিফায়ার আর একটা সেন্টার ট্যাপ রেকটিফায়ার। হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে মানে ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে সংজ্ঞা, মানে এগুলো সংজ্ঞা আসতে পারে অনেক সময়। হাফ ওয়েভ রেকটিফায়ার কাকে বলে? হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে একটা পূর্ণ সাইকেলের অর্ধ সাইকেলকে যদি আউটপুটে একমুখী আকারে রূপান্তর করা হয় তাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। সাপোজ জিনিসটা হচ্ছে এরকম যে আমি মনে করেন একটা সাইকেল দিলাম, মানে এই সাইকেলটা দিলাম, এই সাইকেলের অর্ধেকটা সাইকেলকে আউটপুটে দেখাইবে, অর্ধেকটা সাইকেলকে এটাও দেখাইতে পারে, এটাও দেখাইতে পারে, যে কোনো অর্ধেকটা দেখাবে। একটা পূর্ণ সাইকেলের অর্ধেকটা সাইকেল যদি আউটপুটে দেখায় তাহলে যে সার্কিটটা হয় সেই সার্কিটটা হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা এরকম হইতে পারে, মানে এটাকে দেখাইতে পারে অথবা এটাকেও দেখাইতে পারে, নেগেটিভটাকেও দেখাইতে পারে, মানে একমুখী দেখাবে, মানে দ্বিমুখী দেখাবে না, একমুখী দেখাবে। তাহলে এটা হচ্ছে যদি এটা যদি আমার ইনপুট হয় তাহলে এটা হবে কি আমার আউটপুট। তাহলে আমরা মানে পজিটিভটাও দেখাইতে পারি, নেগেটিভটাও। পজিটিভটা বা নেগেটিভটা এটা হচ্ছে সার্কিট, যে আমি সার্কিটগুলোকে যেইভাবে মানে ডায়োডগুলোকে যেইভাবে রিপ্রেজেন্টেশন করব ঠিক আমরা আউটপুটটা এইভাবে আসবে। আমি যদি পজিটিভটা নিতে চাই তাহলে পজিটিভ দিব, মানে পজিটিভ দিকটা দিব, আর যদি নেগেটিভটা নিতে চাই তাহলে নেগেটিভটা দিব। কিন্তু সাধারণত নেগেটিভটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা সবসময় পজিটিভটা নিয়ে কাজ করছি। যেহেতু বইগুলোতে পজিটিভটা নিয়ে কাজ করছে, আমরা পজিটিভটা নিয়ে কাজ করব। কথা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে একটা পূর্ণ সাইকেলের, ঠিক আছে, একটা পূর্ণ সাইকেলের সম্পূর্ণ সাইকেলকে আউটপুটে কি করবে? প্রদর্শন করবে। যদি সাপোজ আমরা যদি এরকম পূর্ণ সাইকেলটা নিই, এই একটা সাইকেল, তাহলে এই সাইকেলটাকে আমাকে সম্পূর্ণ সাইকেলটা আউটপুটে দেখাবে। এই যে এটা দেখাইতেছে, এটাও দেখাচ্ছে। এটা এইভাবে হইতে পারে, আবার নেগেটিভ দিক দিয়ে হইতে পারে, মানে যে কোনো একমুখী ভাবে দেখাবে। এটা পূর্ণ সাইকেলে সম্পূর্ণ সাইকেলটা না দিয়ে মানে পূর্ণ সাইকেলটা কি করবে? আউটপুটে একমুখী আকারে দেখাবে। এটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। এটা সেন্টার ট্যাপও হইতে পারে, ব্রিজও হইতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের সংজ্ঞাটা দিতে চাই তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার কাকে বলে? যে রেকটিফায়ার একটা পূর্ণ সাইকেলের অর্ধ সাইকেলকে আউটপুটে একমুখী আকারে রূপান্তর করা হয় তাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। আর ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে যে রেকটিফায়ারের সম্পূর্ণ সাইকেলকে মানে আউটপুটে প্রদর্শন করা হয়, ঠিক আছে, একমুখী আকারে, তাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। বুঝতে পারছেন সবাই? সেটা হচ্ছে পজিটিভ দিক দিয়ে হইতে পারে, নেগেটিভ দিক দিয়ে হইতে পারে, পজিটিভ দিক দিয়ে হইতে পারে, নেগেটিভ দিক দিয়ে হইতে পারে। এই যে ওয়েভগুলো আছে, এই ওয়েভগুলোর আরএমএস ভ্যালু আছে, এভারেজ ভ্যালু আছে, ফর্ম ফ্যাক্টর আছে, পিক ফ্যাক্টর আছে। সবগুলো জিনিসের আরএমএস আপনারা এগুলো এসিতে আমি ভালো করে শিখাবো। ফর্ম ফ্যাক্টর মানে পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু। আপনাদের যে কোশ্চেনগুলো অনেক সময় চাকরিতে এখন দিচ্ছে সেই কোশ্চেনগুলোতে এরকম কোশ্চেন হইতে পারে যে বলবে যে একটা ওয়েভ দিয়ে বলবে যে এটা মানে ফর্ম ফ্যাক্টর কত, আমরা সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত জানেন? না, 1.4 সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর জানেন না? এরে ভাই, সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর জানেন না? 1.1 এমন কোনো চাকরি পরীক্ষা নাই যে এটা দেয় না, জানেন? 1.1 জানেন না এটা? এরে ভাই, এটা না জানলে কি করবেন? সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত? 1.11। আর পিক ফ্যাক্টর কত? 1.414। এমন কোন চাকরি পরীক্ষা নাই যে এই কোশ্চেনটা দেয় না। দেন হিসাব করে আপনি যতগুলো আরবি পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার মধ্যে কোশ্চেন আছে। এমন কোন চাকরি পরীক্ষা পাবেন না যে পরীক্ষা মানে শুধু খালি এমসিকিউ এর পরীক্ষা হয় আর এই কোশ্চেনটা দেয় না। কি ভাই, মানে দেই গেল না? এমন কোন চাকরি পরীক্ষা নাই মানে যেগুলা শুধু খালি এমসিকিউ পরীক্ষা যে এই কোশ্চেনটা দেয় না। সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টর কত? 1.11। আর পিক ফ্যাক্টর কত? 1.414 বা 1/√2। এটা হচ্ছে পিক ফ্যাক্টর, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তারপরে এগুলা হাফ ওয়েভ রেকটিফায়ার, এগুলার এই যেটা আছে যে এটারও ফর্ম ফ্যাক্টর আছে। এটার ফর্ম ফ্যাক্টর কত জানেন? 0.57। এটা আমরা বের করব, শিখবো। তাহলে ফর্ম ফ্যাক্টরের সংজ্ঞা কি জানেন? ফর্ম ফ্যাক্টর, হোয়াট ইজ দা ফর্ম ফ্যাক্টর? ফর্ম ফ্যাক্টর কাকে বলে? মানে আরএমএস ভ্যালু এবং গড় ভ্যালু মানে অনুপাতকে
ইফেক্টিভ ভ্যালু আর হচ্ছে কি এভারেজ ভ্যালু এভারেজ ভ্যালু দেখেন ফর্ম ফ্যাক্টর এটাকে অনেক সময় আমরা kf দ্বারা প্রকাশ করি ফর্ম ফ্যাক্টর kf কত জানেন মানে আর এফেক্টিভ ভ্যালু এফেক্টিভ ভ্যালু ডিভাইডেড বাই কত এভারেজ ভ্যালু এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরের মান আর পিক ফ্যাক্টর কাকে বলে সহজ মান পিক ফ্যাক্টর কাকে বলে সর্বোচ্চ মান ঠিক না পিক ফ্যাক্টর মানে কি সর্বোচ্চ মান এবং আরএমএস মানের অনুপাতকে বলা হয় কি পিক ফ্যাক্টর সর্বোচ্চ মান ম্যাক্সিমাম ভ্যালু এবং আরএমএস ভ্যালুর অনুপাতকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু এবং এফেক্টিভ ভ্যালু এই আরএমএস ভ্যালু আর এফেক্টিভ ভ্যালু এক জিনিস কার্যকরী মান কথা বুঝতে পারছেন এটাকে বলা হয় পিক ফ্যাক্টর এই সংখ্যা এইগুলো আপনারা সব সময় শিখে রাখবেন সব সময় মাথায় রাখবেন যে কোনো সময় চাকরি টাকরি পরীক্ষার মধ্যে এইগুলো ধরবে আপনাদের এমনি তো আমাদের আপনাকে আমার কি ধরার আছে মানে ধরার আছে এই জিনিসগুলা কথা বুঝতে পারছেন তাহলে পিক ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টর এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে তাহলে এইগুলোর মধ্যে মানে আমরা এই এফেক্টিভ ভ্যালু যেটা হবে আরএমএস ভ্যালু যেটা আর এই এভারেজ ভ্যালু যেটা এই প্রত্যেকটা ওয়েভের আরএমএস ভ্যালু আছে এভারেজ ভ্যালু আছে এবার পিজিসিবি তে যে কোশ্চেনটা দিছিল সেই কোশ্চেনটা কি ছিল এরকম ছিল একটা কার্ভ ছিল তাই না কি বলেন এরকম কার্ভ ছিল না এরকম মানে সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছেন মানে এই কার্ভটাতে বলছে যে এই কার্ভের আরএমএস ভ্যালু নির্ণয় করো কথা বুঝতে পারছেন তাহলে এগুলা আমরা এই ওয়েভটা এরকম না হয় এরকম হইতে পারে ঠিক আছে এটা এরকম না হয় ট্রায়াঙ্গুলার হয় এরকম হইতে পারে কোনা কথা বুঝতে পারছেন এরকম না হয় এরকমও হইতে পারে কথা বুঝতে পারছেন যত ধরনের ওয়েভই থাকুক না কেন প্রত্যেকটা ওয়েভেরই আরএমএস ভ্যালু আছে এভারেজ ভ্যালু আছে এটা আমরা এই জায়গার মধ্যে নির্ণয় করব না ঠিক আছে এটা আমরা এসি সার্কিটে ডিপলি শিখবো কথা বুঝছেন কিন্তু যেহেতু এর দুটো ওয়েভ আছে একটা হচ্ছে এ একটা ওয়েভ আছে আর এ একটা ওয়েভ আছে দুটো ওয়েভ আছে না এটা হচ্ছে কি হাফ ওয়েভের জন্য হাফ ওয়েভ আর এটা হচ্ছে কি ফুল ওয়েভ রেক্টিফায়ারের জন্য তাহলে এটার ক্ষেত্রে যে আরএমএস ভ্যালুটা আসবে সেই আরএমএস হাফ ওয়েভের যে আরএমএস ভ্যালুটা হবে সেটা আমরা লিখব কি আই আরএমএস আই আরএমএস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো আই এম ভাগ কত 2 এটা মুখস্থ হলো এখন আপনারা আপাতত মুখস্থ রাখবেন কি আই আরএমএস ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো মানে আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু এই আই এম দ্বারা কি বোঝায় ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে তাহলে আই আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু আই এম ভাগ কত 2 আই এম ভাগ কত 2 আর একটা আছে এভারেজ ভ্যালু আই এভারেজ ভ্যালু এটার আরেকটা নাম হতে পারে আই ডিসি ডিসি ভ্যালু আর এভারেজ ভ্যালু কি সেম জিনিস ডিসি ভ্যালু আর এভারেজ ভ্যালু কি সেম জিনিস তাহলে আই এভারেজ ভ্যালু হতে পারে আই ডিসি ভ্যালু হতে পারে সেটা হচ্ছে আই এম ভাগ কত পাই আই এম ভাগ কত পাই এটা আপাতত আপনারা মুখস্থ রাখবেন আবহাওয়ার ক্ষেত্রে ঠিক আছে এগুলো কিন্তু আমি প্রমাণ করাবো এই কিভাবে আসে বা আপনার যখন এসি সার্কিটে আমরা ওয়েভ ক্যালকুলেশন করাবো তখন আপনি এটা তো আপনার কাছে তখন সিম্পল মনে হবে আর আমরা যখন এরকম অনেক বড় বড় শিখবো তখন এগুলো আর এগুলো দেখলে বলে দিবেন এটা কথা বুঝতে পারছেন আর এটার ক্ষেত্রে ফুল ওয়েভের ক্ষেত্রে আই আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু কত লেখা যাবে আই এম ভাগ কত √2 আর আই এভারেজ অর ডিসি ভ্যালু এটা সমান লেখা যাবে আই এম ভাগ কত পাই 2 আই এম ভাগ কত পাই 2 আই এম ভাগ কত পাই এই দুইটা ভ্যালু আপনারা আলাদা করে মুখস্থ করেন ঠিক আছে তুলে রাখতে তুলে রাখুন তারপরে পিক ফ্যাক্টর কাকে বলে আরএমএস ভ্যালু কাকে বলে এভারেজ ভ্যালু কাকে বলে সংজ্ঞা এগুলো সংজ্ঞা শিখবেন ফর্ম ফ্যাক্টর কাকে বলে পিক ফ্যাক্টর কাকে বলে আরএমএস ভ্যালু কাকে বলে গড় মান কাকে বলে এগুলো সূত্রগুলো শিখবেন সূত্র সহ সংজ্ঞা কারণ এগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে ঠিক আছে মানে একদম মানে কেউ বলার সাথে সাথে এগুলোর আনসার বলবে ঠিক আছে কেউ বলার সাথে সাথে এগুলোর আনসার বলতে হবে আচ্ছা ঠিক আছে এবার কথা হচ্ছে আমরা যেগুলো একটা রেক্টিফায়ারকে বলার মানে ডিপলি ভাবে ব্যাখ্যা করবো তাহলে দেখেন আমরা হাফ ওয়েভকে ব্যাখ্যা করতেছি ফিগারটা ড্র করে
আচ্ছা, তারপরে এই মানে এটা হচ্ছে ট্রান্সফরমারের রেশিওটা নিলাম n1 n2, রেশিওটা কত নিলাম n1 n2 রেশিও নিলাম, ইনপুটে আমরা এসি সাপ্লাই দিলাম, তাহলে আরেকটা ডায়োড একটা সংযুক্ত মানে আউটপুটের সাথে এটা যেহেতু মানে লোড রেজিস্ট্যান্স, লোড থেকে আমরা কি করব আউটপুটটা কানেক্ট করব, তাহলে আউটপুটের সাথে আমরা কি সংযুক্ত করে দিলাম একটা লোড রেজিস্ট্যান্স সংযুক্ত করে দিলাম, যার আরআরই ভোল্টেজটা যেহেতু রেক্টিফায়ার আউটপুটে পাইতেছি, এর অবশ্যই যদি এটা মধ্যে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা কি ভোল্টেজ হবে, ডিসি ভোল্টেজ হবে, কারণ রেক্টিফায়ার আউটপুটে যেটা পাই আমরা সেটা কি পাই আমরা সাধারণত ডিসি, কারণ এসি থেকে তো ডিসি আসবে, আউটপুটে যেটা আসবে সেটা কি আসছে ডিসি আসছে। এখন তাহলে এটা হচ্ছে এর কনস্ট্রাকশন। এখন যদি আমরা কার্যপ্রণালীটা মানে দেখাইতে চাই, তাহলে কার্যপ্রণালীটা ওয়্যার দ্বারাই আমরা দেখাইতে পারি। তাহলে আমরা এই একটা সিগন্যাল দিলাম, একটা সিগন্যাল দিলাম, যখন আমরা এই পজিটিভ সিগন্যালটা দিব, কোথায় দিব এই পজিটিভ সিগন্যালটা, মানে ইনপুটে, তখন আমরা এই ইনপুটে পজিটিভ সিগন্যালটা দিলাম, তাহলে পজিটিভ সিগন্যালটা দিলে এই প্রান্তটা হয়ে যাবে কি পজিটিভ, আর এই প্রান্তটা হয়ে যাবে কি নেগেটিভ। যখন আমরা মানে পজিটিভ সিগন্যাল দিব, এটা কিভাবে হবে সেটা হচ্ছে অসিলোস্কোপে দেখা যাবে, কথা বুঝতে পারছেন? তাহলে এ প্রান্ত হয়ে যাবে পজিটিভ আর বি প্রান্ত হয়ে যাবে কি নেগেটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয়, দেখেন এটা যদি পজিটিভ হয় তাহলে এটা কি পাচ্ছে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস পাচ্ছে না, যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে কি কারেন্টটা ফ্লো হবে, কারেন্টটা কি হবে ফ্লো হবে, আর যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে কি আমরা এই পজিটিভ সিগন্যালটা পাচ্ছি না, এই সিগন্যালটা পাচ্ছি না। আবার আরেকটা সিগন্যাল আছে, যখন আমরা এর পরবর্তীতে আবার নেগেটিভ সিগন্যাল দেব, যখন নেগেটিভ সিগন্যাল দিব তখন এটা হয়ে যাবে নেগেটিভ আর এটা কি হয়ে যাবে পজিটিভ। এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা হয়ে গেছে রিভার্স বায়াস, আর রিভার্স বায়াস হয়ে গেলে তাহলে এতটুকু পর্যন্ত কি আর কোনো মানে আমার পাওয়া যাবে এই পর্যন্ত না, তাহলে এই সাইকেলটা আর পাচ্ছি না, কথা ক্লিয়ার? এখন যদি ডায়োডের ডিরেকশনটা যদি আমরা উল্টায় দিই, দেখেন ডায়োডের ডিরেকশনটা উল্টায় দিলাম, তাহলে যখন আমরা পজিটিভ সিগন্যাল দিব তখন এটা কি হয়ে যাবে পজিটিভ, আর এটা কি হয়ে যাবে নেগেটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে এটা কি রিভার্স বায়াস, যদি রিভার্স বায়াস হয়ে যায় তাহলে কি আর আমরা এইটা পাইতেছি, এতটুকু পাইতেছি, পজিটিভ সিগন্যালটা পাচ্ছি না, পাচ্ছি না। এখন যদি পরবর্তীতে আবার নেগেটিভ সিগন্যালটা দেই তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে তাহলে নেগেটিভ নেগেটিভ ফরওয়ার্ড বায়াস, তখন কি হবে কারেন্ট ফ্লো হবে, আর তখন আমরা কোনটা পাইতেছি নিচেরটা, কথা বুঝতে পারছেন? যদি কোনো সময় আসে যে মানে নেগেটিভ দিকে আর আউটপুট বের করে দেখাও, তাহলে তখন আমাকে সংযোগটা কিভাবে দিতে হবে, ডায়োডের এইভাবে দিতে হবে, কথা ক্লিয়ার? এটা সাধারণত কোনো বইও এইভাবে দেওয়া নাই, ঠিক আছে, কোনো বই এইভাবে দেওয়া নাই, কিন্তু যদি আসে ইন কেস তাহলে এইভাবে আপনাদের করে দিতে হবে, এটা হচ্ছে বেসিক, কথা ক্লিয়ার সবাই? কিন্তু এইভাবে বইয়ে আছে, ওকে? আচ্ছা, তার মানে তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা তো এটা আউটপুট সমীকরণটা আমরা ড্র করে নিছি, তাহলে এই সমীকরণটা থেকে যেহেতু আমরা এই ওয়েভটা পাই গেছি, তাহলে এই ওয়েভের আমরা বলছি কি আরএমএস ভ্যালুটা কত, আইএম ভাগ কত 2 আই, এভারেজ ভ্যালু বা ডিসি ভ্যালুটা কত আইএম বাই পাই, আইএম ভাগ কত পাই। এটা কোন জায়গা থেকে আসে, এই সমীকরণ থেকে আসে, মানে এই যে ওয়েভটা আছে এই ওয়েভের মানগুলো হচ্ছে এইগুলা, এই ওয়েভের মানগুলো হচ্ছে কি এগুলো, যেগুলো আমরা এসি তে ডিগ্রি শিখবো, কথা ক্লিয়ার? যে এরকম একটা ওয়েভ দেওয়া থাকবে, এই ওয়েভের বলবে যে আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু বের করো, আরএমএস ভ্যালু সেটা আমরা এসি সার্কিটে গিয়ে শিখবো, এখন আর শিখবো না, এখন শুধু খালি জাস্ট মুখস্থ রাখলাম, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে, তাহলে এটা যেহেতু আমি ইনপুটে সাপ্লাই দিলাম, তাহলে এটা কি একটা ইনপুট ভোল্টেজ আছে না, তাহলে এই ইনপুট ভোল্টেজটা বললাম E1, তাহলে এটা যদি E1 বলি তাহলে এই দিকে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা আমরা কতটুকু পাবো বলেন, মানে এটা তো E1 হলে এটাও তো E1, এর ভোল্টেজটা এটা তো আর কোনো নাই আছে না, তাহলে এই ভোল্টেজটা, তাহলে এখানে তো আমরা একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটা কত ধরলাম E2, তাহলে ট্রান্সফরমারের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলেন, E1 ভাগ কত E2 ইকুয়াল টু কত জানেন N1 ডিভাইডেড বাই কত N2, তাহলে এই জায়গা থেকে কি আমরা E2 এর মানটা পাই যাবো না, E2 ইকুয়াল টু কত লেখা যাবে N2 ডিভাইডেড বাই N1 ইনটু কত লেখা যাবে বলেন, E1 এটা লেখা যাবে না, আমাদের যদি এই দিক দিয়ে ভোল্টেজটা দেওয়া থাকে আর রেশিও দেওয়া থাকে তাহলে E2 ভোল্টেজটা আমরা পাই যাবো না, কি বলেন পাইবো কিনা? তাহলে E2 ভোল্টেজটা যদি আমরা পাওয়া যায়, কিন্তু N এর মধ্যে যে সাপ্লাইটা দিব মানে N এর যে সাপ্লাইটা যাচ্ছে সেই সাপ্লাইটা কোন সাপ্লাইটা যাবে, এই E2 সাপ্লাইটা যাবে না, কি বলেন E2 সাপ্লাইটা যাবে না, বা এর যে E2 সাপ্লাইটা দিব এটা যদি মানে এভারেজ ভ্যালু থাকে মানে আরএমএস ভ্যালু থাকে তাহলে এটাকে ম্যাক্সিমাম ভ্যালুতে কনভার্ট করতে হবে, মানে এটা যদি আরএমএস ভ্যালু থাকে তাহলে সেটাকে কি করতে হবে ম্যাক্সিমাম ভ্যালুতে কনভার্ট করতে হবে। সাধারণত ট্রান্সফরমারের প্রাইমারিতে যে সাপ্লাইটা দেওয়া হয় সেই সাপ্লাইটা পুরো আরএমএস ভ্যালু দেওয়া হয়, কোনটা দেওয়া হয় আরএমএস ভ্যালু দেওয়া হয়, তাহলে এই আরএমএস ভ্যালুটাকে যদি আমি
কনভার্ট করি তাহলে এটা আমাদের লিখতে হবে bm = √2 * e2 যে সাপ্লাইটা দিচ্ছি অ্যাকচুয়ালি কারণ ডায়োডের ইনপুটে আমাদের সেই সাপ্লাইটা দেই সাধারণত সেই সাপ্লাইটা কি পিক ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু সাপ্লাই দেওয়া হয় কোনটা সাপ্লাই দেওয়া হয় ম্যাক্সিমাম ভ্যালু সাপ্লাই দেওয়া হয় তাহলে এই e2 ভ্যালুটা বের করে তারপরে আপনি কি করতে হবে i মানে bm ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল কত লিখতে হবে √2 দ্বারা গুণ করে দিলে rms ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে সম্পর্ক কি √2 না জি ভাই মানে rms ভ্যালু ইকুয়াল টু কত bm ভাগ কত √2 জানেন কি না এটা কই জানেন কোথা থেকে শিখছেন এটা কোন জায়গা থেকে শিখছেন কথা বলবেন আপনি ভাই এই যে এটা একটা মানে ফর্মুলা কিসের ফর্মুলা সাইন ওয়েভের ফর্মুলা কারণ সাধারণত এনার্জি গুলো সাপ্লাই দেওয়া হয় সেগুলো কি সাপ্লাই দেওয়া হয় সাইন ওয়েভ দেওয়া হয় তো সাইন ওয়েভের ক্ষেত্রে এটা জানেন না মানে rms ভ্যালু ইকুয়াল টু মানে im ভাগ কত bm b ইকুয়াল টু কত b rms ইকুয়াল টু আপনারা কত জানেন bm ভাগ কত √2 এটা জানেন না শুরু থেকে শিখতেছেন এটা তাহলে bm ইকুয়াল টু কত লেখা যাবে √2 b rms এটা তো আমরা rms লিখছি না আমরা প্রকাশ করছি এটা e2 e1 দ্বারা প্রকাশ করছি না আমরা অনেক কিছু লেখা যাবে এই ভাই আপনি বুঝছেন জি ভাই তাহলে আমরা মূলত যে সাপ্লাইটা দিব সেই সাপ্লাইটা কত bm এই bm সাপ্লাইটা সরাসরি দেওয়া থাকবে না তাহলে এই যে কাজটা করলাম এটা শুধু অনলি ফর ট্রান্সফরমারের কাজ করছি কিসের কাজ করছি ট্রান্সফরমার এই কাজটা সরাসরি দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে ট্রান্সফরমেশন রেশিও দেওয়া থাকতে পারে আর এই প্রাইমারি সাপ্লাইটা দেওয়া থাকতে পারে আর তাহলে এই কাজগুলোর মধ্যে কি মানে বা এই যে ফর্মুলাটা আমরা ইউজ করছি bm = √2 * e2 এটা কি কোনো রেক্টিফায়ারের ফর্মুলা ইউজ করছি না ভাই কিসের ফর্মুলা ইউজ করছি অনলি ফর ট্রান্সফরমারের ফর্মুলা ইউজ করছি কথা ক্লিয়ার এতটুকু ক্লিয়ার সবাই তো অনলি ফর কিসেরটা আমাদের ফর্মুলা এই পর্যন্ত ট্রান্সফরমার আজ যখন এই রেক্টিফায়ারের ফর্মুলা ইউজ করব তখন আমাদের ফুল ভোল্টেজটা এখানে আইনেই কোন ভোল্টেজটা নিতে হবে যখন হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেক্টিফায়ার মানে সেন্টার ট্যাপ রেক্টিফায়ার হবে তখন এই বিএম যেটা বের করবেন না সেন্টার ট্যাপ বলতে আমি জিনিসটা সেন্টার ট্যাপ জিনিসটা হচ্ছে এরকম এটার মাঝখান থেকে অর্ধেক থেকে সাপ্লাই যাবে ডায়োডগুলোতে যে সাপ্লাই গুলো যাবে সেই সাপ্লাইটা কোন জায়গা থেকে যাবে অর্ধেক থেকে যাবে তখন এই যে বিএম যেটা বের করবেন তখন যখনই আপনি ওই সাপ্লাইটা নেবেন তখনই নিতে হবে কত বিএম ভাগ কত 2 বিএম ভাগ কত 2 কারণ আমরা এই যে বিএম যেটা কি পুরো সার্কিটের জন্য না কি বলেন পুরো সার্কিটের জন্য না আর যখনই আমি মানে সেন্টার ট্যাপের মধ্যে দেব তখন কত নিতে হবে ভোল্টেজটা বিএম ভাগ কত 2 নিতে হবে বিএম ভাগ কত নিতে হবে 2 কারণ পুরো ভোল্টেজ থেকে 2 দ্বারা ভাগ করে যেহেতু সেন্টার ট্যাপ মানে মাঝখানে বরাবর করছে কথা বুঝতে পারছেন তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা কি কারেন্ট ফ্লো হবে আয়ন কারেন্ট মানে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা কি কারেন্ট ফ্লো হবে আয়ন তাহলে আয়ন সমান আমরা কত লিখতে পারবো আয়ন লিখতে পারবো কি বিএম কারণ দিয়ে আমরা একটা সিরিজ সার্কিট না কি বলেন বিএম ভাগ কত আরএম তাই না বিএম ভাগ কত আরএম প্লাস কত আরএম হোয়াট ইজ দ্য আরএম আরএম হচ্ছে কাজ যদি ডায়োডের রেজিস্ট্যান্স দেওয়া যায় যদি ডায়োডের রেজিস্ট্যান্স দেওয়া থাকে তখন কি রেজিস্ট্যান্স সিরিজ দেওয়া দুইটা তাহলে বিএম ভাগ কত আরএম প্লাস কত লেখা যাবে আরএম ভাগ প্লাস কত লেখা যাবে দেখেন এই আরএম যদি পায় যান তাহলে এটা পাওয়া যাবে না আরএমএস গুলো পাওয়া যাবে না আরএম ভাগ কত এখন কিন্তু রেক্টিফায়ারের ফর্মুলা ইউজ কথা বুঝতে পারছেন তাহলে আরএমএস কত লেখা যাবে আরএম ভাগ কত 2 না √2 দিবেন না কেন 2 দিলেন এখন হাফ ওয়েভ রেক্টিফায়ার কথা বুঝতে পারছেন আবার এটা মনে করেন না যে ভাই এটা আপনি মানে 2 দিবেন কেন কথা বুঝতে পারছেন এই ফর্মুলাটা কিসের অনলি ফর এসি সার্কিটের ক্যালকুলেশন আর এরপরে যে ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে কি রেক্টিফায়ার অনুযায়ী ক্যালকুলেশন কথা ক্লিয়ার এখন যদি মনে করেন এটা যদি হাফ ওয়েভ নামে সেন্টার ট্যাপ হইতো তাহলে কি লিখতেন বলেন তো আয়ন সমান কত আসতো bm/2 ডিভাইডেড বাই rn প্লাস কত হইতো এটা হইতো না বুঝতে পারতেছেন না পারেন নাই তাহলে মূল টার্গেটটা হচ্ছে যদি আয়ন বের করতে পারি আমাদের সব ভ্যালু চলে আসবে আয়ন বের করতে পারলে আমাদের সব ভ্যালু কি হবে চলে আসবে তাহলে আমরা আয়ন না বিএম বের করলাম তাই না এটাকে বলা হয় মিন কারেন্ট এটাকে অনেক সময় কি বলা হয় মিন কারণ মিন শব্দের অর্থ কি গড় ঠিক আছে এটাকে অনেক সময় আমরা কি বলতে পারি গড় কারেন্ট বা মিন কারেন্ট কথা ক্লিয়ার আচ্ছা তাহলে এটা বের করছি এখন দেখেন এটার পরে এনার্জিটা আসছে তাহলে এনার্জিটা পাবো সেটা কি বলেন আউটপুট না তাহলে এই বিডিসি ভোল্টেজ যেটা সেটা তো আউটপুটে চলে যাচ্ছে সেই ভোল্টেজটা কি ভোল্টেজ আউটপুট ভোল্টেজ তাহলে বি ইজ ইকুয়াল টু আপনি কি জানেন বলেন বিডিসি ইজ ইকুয়াল টু আপনি কি লিখতে পারবেন আইডিসি ইনটু কত আরএল না কারণ আরএল এর মধ্যে পাচ্ছেন না কি বলেন পাচ্ছেন কি না এটা তাহলে এই আই মানে যেহেতু এটা কোন ধরনের হাফ ওয়েভ রেক্টিফায়ার তাহলে আইডিসি সমান কি লিখতে পারবেন আইএম ভাগ কত হয় তাহলে এটাকে আমরা এরকমও লিখতে পারি আইএম ভাগ কত পাই ইনটু কত
আর দেখেন তো তাহলে বিডিসি ভোল্টেজটা হয়ে যাবে না আউটপুট ভোল্টেজ তাহলে সেটাও কই মানে শুধু খালি আয়াম বা বের করতে পারলেই হয়ে যাচ্ছে কিনা হচ্ছে কিনা আচ্ছা এখন দেখেন তাহলে এন এর মধ্যে যে পাওয়ারটা পাবো আমরা এখানে একটা পাওয়ার পাবো না সেই পাওয়ারটা কি পাওয়ার হবে আউটপুট পাওয়ার না আউটপুট পাওয়ার হবে কিনা মানে এটা তো আউটপুট একেবারে আউটপুট তাহলে এখানে যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা কি হবে আউটপুট পাওয়ার হবে তাহলে পাওয়ারের ফর্মুলা কি আই স্কয়ার আর যেহেতু এটা ডিসি তাই না তাহলে আই স্কয়ার আর না তাহলে এনে যে পাওয়ারটা হবে আউটপুট পাওয়ার তাহলে আউটপুট পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম বিডিসি তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলেন আইডিসি স্কয়ার ইনটু কত আরএল আইডিসি স্কয়ার ইনটু তাহলে আইডিসি সমান আমরা কি জানি বলেন আইএম ভাগ কত পাই স্কয়ার ইনটু কত আরএল তাহলে এটা আমাদের আউটপুট পাওয়ার হয়ে গেছে কিন্তু এনে যে পাওয়ারটা পাবো আমরা সেই পাওয়ারটা কি পাওয়ার পাবো ম্যাক্সিমাম পাওয়ার পাবো না ইনপুট পাওয়ার পাবো ম্যাক্সিমাম পাওয়ার পাবো না ইনপুট পাওয়ার তাহলে এনার্জি পাওয়ারটা এটা ইনপুট দিচ্ছে না যেহেতু এটা ইনপুট দিচ্ছে তাহলে এনার্জি পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা কি পাওয়ার পাবো ইনপুট পাওয়ার পাবো তাহলে ইনপুট যে পাওয়ারটা আছে সেই ইনপুট পাওয়ারটাকে আমরা পি এসি দ্বারা প্রকাশ করি মানে এনার্জি পাওয়ারটা পাইতেছি সেই পাওয়ারটা অ্যাকচুয়ালি এসি না একটু বাইরে থেকে মানে ট্রান্সফরমারের থেকে যাচ্ছে তাই না তাহলে এনার্জি পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা কি পাওয়ার পাবো এসি পাওয়ার পাবো তাহলে এই এসি পাওয়ারটা সমান হচ্ছে আই স্কয়ার আর যেহেতু পাওয়ার এটা তাহলে পাওয়ারটা কি হবে আই স্কয়ার আর এসি পাওয়ার গুলোই সাধারণত ক্যালকুলেশন হয় কিসের মানের সাহায্যে আরএমএস গুলোর সাহায্যে তাহলে পি এসি ইজ ইকুয়াল টু কত লিখবো আই আরএমএস স্কয়ার ইনটু কত আরএল প্লাস কত হবে আরএল কারণ এর টোটাল রেজিস্ট্যান্স আসবে টোটাল রেজিস্ট্যান্স কত আছে আরএল প্লাস কত আরএল আছে না যদি রেজিস্ট্যান্স ইন কেস থাকে আর এই যে আই আরএমএস এইটা যেহেতু রেক্টিফায়ারের ইনপুট তাহলে এটা কি আর মানে ওই ট্রান্সফরমারে আসবে না এই ভ্যালুটা আসবে এই আরএমএস গুলো আসবে যেহেতু এখন রেক্টিফায়ারের ইনপুট নিচ্ছি তাই না তাহলে এখন এটা সমান আমরা কত লিখতে পারি তাহলে এটা সমান আমরা লিখতে পারবো আইএম ভাগ কত আইএম ভাগ 2 স্কয়ার ইনটু কত আরএল প্লাস কত আর কি বলে এটা লিখতে পারি না তাহলে এটা হচ্ছে রেক্টিফায়ারের ইনপুট পাওয়ার তাহলে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার এর যে অনুপাতটা সেই অনুপাতটাকে কি বলা হয় দক্ষতা ইনপুট ভাগ কত আউটপুট তাহলে দক্ষতা এই জায়গাটা আমরা কি লিখতে পারি আউটপুট কোনটা পিডিসি আর ইনপুট কোনটা বলেন পি এসি তাহলে পিডিসি তাহলে পিডিসি ভ্যালুটা কত কোনটা পাইছি এটা পাইছি না তাহলে এটা সমান আমরা কি লিখতে পারতেছি আই স্কয়ার ডিভাইডেড বাই কত পাই স্কয়ার ইনটু কত আর আর এটা সমান কি পাইছি পিএসি সমান কি পাইছি আই স্কয়ার ভাগ কত 4 ইনটু কত আরএল প্লাস কত আরএল কি বলে এটা পাইছি না আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আই স্কয়ার উভয় পক্ষ থেকে চলে যাবে তাই না এই 4টা নিচে আছে তাহলে 4টা কি উপরে উঠে যাবে না তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন তো তাহলে 4 ভাগ কত পাই স্কয়ার আর এই আরএল আছে না তাহলে আরএল যদি উভয় পক্ষ দ্বারা ভাগ করে দিই তাহলে কি লেখা যাবে বলেন তো ইনটু এটা লেখা যায় কিনা 1 ডিভাইডেড বাই 1 প্লাস আরএল 1 প্লাস আরএল ভাগ কত আরএল এটা লেখা যাবে না তাহলে দেখেন তো 4 ভাগ কত পাই স্কয়ার এটা গুণ মানে কত আসে ভাগ করে কত আসছে 0.40 তাহলে 0.401 তাই না হ্যাঁ 05 তাহলে আপনি 41 আচ্ছা 6 মানে বইয়ের মধ্যে 6 লেখছে সমস্যা নাই যা আসবে তাই তাহলে 0.406 লিখলাম আমি 6 আগে যেটা আসছে এখন দেখেন তাহলে আর নিচে কি লেখা যায় 1 প্লাস কত আরএফ 1 প্লাস আরএফ ভাগ কত আরএফ কি বলে এটা লেখা যায় কিনা তাহলে যদি আমরা ট্রান্সফরমারে মানে হাফ ওয়েভ রেক্টিফায়ারের দক্ষতা বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি যদি আমরা পি ডিসি এবং পিএসসি বার করা থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি অন্যথায় যদি শুধু আরএফ এবং আরএল দেওয়া থাকে শুধু খালি আরএফ এবং আরএল দেওয়া আছে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করলে বের করতে পারবো না সেটা কিসের ক্ষেত্রে হাফ ওয়েভ রেক্টিফায়ার হইবে কথা ক্লিয়ার এখন যদি বলে যে এই হাফ ওয়েভ রেক্টিফায়ারের সর্বোচ্চ দক্ষতা কত মানে আমরা যদি সর্বোচ্চ দক্ষতাটা বের করতে চাই তাহলে আমাদের কি কাজটা করতে হবে দেখেন নিচের ভ্যালু যত কম হবে
নিচের ভ্যালুটা যত কম হবে, মানে কম বলতে কি 1 যদি বানাইতে পারি, নিচের ভ্যালুটা যদি 1 বানাইতে পারি, তাহলে সর্বোচ্চ ভ্যালু চলে আসবে না? তাহলে সর্বোচ্চ ভ্যালু যদি চলে আসে, তাহলে দেখেন আরএফ এর মানটা যদি 0 দেই, বুঝেন, আরএফ এর মানটা যদি 0 দেই, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যেতেছে? 0 হইতেছে। 0 হয়ে গেলে নিচের ভ্যালুটা কি 1 হয়ে যাচ্ছে না? তাহলে দেখেন যদি ম্যাক্সিমাম মানে হইতে চাই, তাহলে ম্যাক্সিমাম হইতে চাইলে আরএফ যদি আমরা 0 দেই, দেখেন ইফ যদি আরএফ ইজ ইকুয়াল টু 0, দেন মানে এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা ম্যাক্সিমাম হয়ে যাবে না? আর সেই ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয়? 40.6%। তাহলে হাফ ওয়ে ব্রেক কি বলে? দক্ষতা কত? 40.6%। কথা বুঝতে পারছেন না? মানে এটা আসে অনেক সময় যে এটা এমসিকিউ আকারে আসে, হাফ ওয়ে ব্রেক কি বলে সর্বোচ্চ দক্ষতা কত? তাহলে হাফ ওয়ে ব্রেক কি বলে এর উপরে আর দক্ষতা হবে না, সেটা হচ্ছে হাফ ওয়ে ব্রেক কি বলে সর্বোচ্চ দক্ষতা। কখন সর্বোচ্চ দক্ষতা পাওয়া যায়? যদি ডায়োডটা কি হয় আইডিয়াল, ডায়োডের রেজিস্ট্যান্স না থাকা মানে কি ডায়োডটা আইডিয়াল ডায়োড। কথা ক্লিয়ার ভাই? সবাই ক্লিয়ার? তাহলে এই হচ্ছে, তাহলে এটা থেকে মূলত আমাদের কি কি জিনিস চাইতে পারে? দেখেন চাইতে পারে আপনার গড় কারেন্ট চাইতে পারে, আউটপুট ভোল্টেজ চাইতে পারে, আউটপুট ভোল্টেজ কোনটা? ডিসি ভোল্টেজ। মানে আউটপুট পাওয়ার চাইতে পারে, ইনপুট পাওয়ার চাইতে পারে, ঠিক আছে, আরএমএস মানে আরএমএস পাওয়ার চাইতে পারে, মানে আরএমএস কারেন্ট চাইতে পারে, গড় কারেন্টের মান চাইতে পারে, দক্ষতা চাইতে পারে। কথা বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে এই হচ্ছে যে যত ভ্যালু আছে সবগুলা ভ্যালু এর মধ্যে আছে। আরেকটা আছে সেটা হচ্ছে মানে ফর্ম ভেক্টর, মানে ঠিক মানে কি বলে রেক্ট মানে রিপল ভেক্টর। এটা আমরা শিখব রিপল ভেক্টর কিভাবে লিখব। লিখেন তো লিখেন। এটা শুধু খালি এটাকে মানে এখন আমরা আরেকটা কথা বুঝেন, এই যে কাজটা করছি, যে কাজটা আমি করছি, পুরো এই কাজটা কোন ভ্যালুটার উপরে ডিপেন্ড করছে বলেন তো? আইএম এর উপর শুধু খালি এই ভ্যালুটার উপরে ডিপেন্ড করছে না? দেখেন তো ভালো করে বুঝেন, আমি যে কাজটা করলাম পুরো কাজটা শুধু খালি এই একটা ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে না? আইএম বের করতে পারলে বাকি ভ্যালুগুলো তো একই ফর্মুলা, ঠিক আছে? তাহলে আইএমটা যখন বের করব তখন এই মানে এনার্জি যেগুলো লিখছি আইডিসি, ঠিক আছে, আইআরএমএস, এটা কোন ভ্যালু অনুযায়ী চেঞ্জ হচ্ছে? আইএম এই মানে হাফ ওয়েভ না ফুল ওয়েভ, এই ভ্যালু অনুযায়ী চেঞ্জ হচ্ছে না? এখন যদি মনে করেন এটা ফুল ওয়েভ রেক্টিফায়ার হইতো, তাহলে ফুল ওয়েভ রেক্টিফায়ার হইলে এটা যখন আইডিসি লিখছিলাম, তাহলে আইডিসি জায়গা কি আইএম বার কত পাই লিখতাম না? 2 আইএম বার কত পাই লিখতাম? 2 আইএম বার কত পাই লিখতাম। আবার এটা যখন যদি ফুল ওয়েভ হইতো, তাহলে এটার ক্ষেত্রে কি লিখতাম? আইএম বার কত মানে আইএম বার কত লিখতাম? √2 লিখতাম। কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? শুধু খালি এতটুকু ভ্যালু চেঞ্জ হবে, আর এতটুকু ভ্যালু যখন চেঞ্জ হয়ে যাবে তখন এই দক্ষতাটা কত হয়ে যাবে? তখন এটা মানে এরা তো এই মানগুলো চেঞ্জ, এই মানগুলো যদি চেঞ্জ হয়ে যায় তখন এরা যে দক্ষতাটা আসবে সেটা কত আসবে? 0.815 0.812 আসবে। এরা যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কত আসবে? 0.81। তো যদি 0.812 হয় আর যদি 0 হয়ে যায় তাহলে আপনি মানে সর্বোচ্চ দক্ষতাটা কত আসবে? 81.2%। তাহলে 81.2% যদি হয় তাহলে এটা দেখেন তো 2 দ্বারা গুণ করলে কত হয়? 81.2%। তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ারের দক্ষতা ফুল ওয়েভ রেক্টিফায়ারের কত গুণ হয়? দ্বিগুণ। তাহলে এটা প্রমাণ আসতে পারবেন না? তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ারের দক্ষতা ফুল ওয়েভ রেক্টিফায়ারের দ্বিগুণ দেখাও বা প্রমাণ করো। কথা বুঝতে পারছেন? অথবা অনেক সময় এমসিকিউ আছে ফুল ওয়েভ রেক্টিফায়ারের সর্বোচ্চ দক্ষতা কত? 81.2%। বুঝতে পারছেন? এইগুলো আপনাদের সব কাজ, কিন্তু এই ফর্মুলাগুলো আপনাকে জানতে হবে। এই ফর্মুলাগুলো জানলে আপনি সব বের করতে পারবেন। মান থাকবে খালি বসাবেন, অঙ্ক হয়ে যাবে। আর একটা আছে রিপল ভেক্টর, সেটা কিভাবে বের করে দেখাবো? এদের ক্ষেত্রে যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা আসবে সেই আউটপুট ফ্রিকোয়েন্সিটা ইনপুট ফ্রিকোয়েন্সির কি হবে? সমান হবে। ইনপুট ফ্রিকোয়েন্সি কি হবে? সমান হবে। কারণ এনে যে একটা মানে যে সিগন্যালটা আমি দিচ্ছি সিগন্যাল থেকে কয়টা সিগন্যাল তৈরি হচ্ছে? একটা সিগন্যাল তৈরি হচ্ছে। কয়টা সিগন্যাল তৈরি হচ্ছে? একটা সিগন্যাল তৈরি হচ্ছে। আর যদি এটা ফুল ওয়েভ মানে ফুল ওয়েভ হইতো তাহলে কয়টা সিগন্যাল তৈরি হইতো? দুইটা সিগন্যাল তৈরি হইতো। মানে দুইটা সাইকেল, এটা কিন্তু একটা সাইকেল আর একটা সাইকেল, দুইটা সাইকেল। কথা বুঝতে পারছেন? এটা আউটপুট যেটা এতটুকু কিন্তু একটা সাইকেল, ঠিক আছে? এটা পরবর্তীতে আরেকটা সাইকেল। এটা আমরা শিখবো সাইকেল কাকে বলে, ঠিক আছে? ওইটার সাথে সাথে ওই সংখ্যাটা লিখে রাখবেন, সাইকেল কাকে বলে, ঠিক আছে? সাইকেলটা শিখে রাখবেন। তাহলে এই ক্ষেত্রে যদি ফুল ওয়েভ রেক্টিফায়ার হয়, ফুল ওয়েভের ক্ষেত্রে হচ্ছে মানে আউটপুট ফ্রিকোয়েন্সিটা হবে ইনপুট ফ্রিকোয়েন্সির কত গুণ? দ্বিগুণ। মানে ইনপুট যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছেন একটা সাইকেল, কিন্তু আউটপুটে পাইতেছেন কয়টা সাইকেল? দুইটা সাইকেল। আউটপুটে ইনপুটে দিচ্ছি একটা সাইকেল, কিন্তু আউটপুটে পাইতেছি কয়টা সাইকেল? দুইটা সাইকেল। এজন্য আউটপুট ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি কি হয়? দ্বিগুণ হয়। সেটা কিসের ক্ষেত্রে? ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে? আর হাফ ওয়েভের ক্ষেত্রে আউটপুট ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি কি থাকবে? সমান থাকবে। এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে
মানে পিআইবি মানে পিক ইনভার্স ভোল্টেজ, অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি আর পিবি মানে রিভার্স পিক ভোল্টেজ, রিভার্স পিক ভোল্টেজ আরপিবি। এইভাবে অনেক সময় বলে, কিন্তু এটাতে বেশি বই নাই, এটা লেখা আছে পিআইবি। মানে পিআইবি বলতে কি, হোয়াট ইজ দা পিআইবি? পিআইবি কাকে বলে, পিক ইনভার্স ভোল্টেজ কাকে বলে? মানে ডায়োডটা রিভার্স বায়াস থাকা অবস্থায় মানে সর্বোচ্চ যে পরিমাণ ভোল্টেজ ওই জায়গার মধ্যে কি হবে, ড্রপ হবে, তাকে বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে পিক ইনভার্স ভোল্টেজ কাকে বলে? ডায়োড রিভার্স বায়াস থাকা অবস্থায় যে পরিমাণ ভোল্টেজ, সর্বোচ্চ যে পরিমাণ ভোল্টেজ ওই জায়গার মধ্যে কি হবে, ড্রপ হবে, তাকে বলা হয় কি, পিক ইনভার্স ভোল্টেজ। তার মানে বুঝেন, এটা যদি সার্কিটটা যদি রিভার্স বায়াস থাকে তাহলে ডায়োডটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে না? কি বলেন, ওপেন হবে কিনা? রিভার্স বায়াস মানে কি, ডায়োডটা অফ না? জি ভাই। এটা এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে, যদি কারেন্ট যদি না হয় তাহলে এখানে ভোল্টেজ কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, সর্বোচ্চ কারেন্ট কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? ভিএম বাই ভিএম। এ বুঝেন নাই নাকি? আপনারা ডিসি সার্কিট করাই নাই আপনাদের? এনে কোনো কারেন্ট যাচ্ছে না, কারেন্ট না গেলে এগুলোর মধ্যে ড্রপ নাই, তাহলে ভোল্টেজ কত আছে না, ভিএম ভোল্টেজ আছে না? এতটুকু বুঝতে চান না কেন? মানে এর কোনো কারেন্ট নাই, তাহলে এনে যদি আমরা ভোল্টমিটার ধরে তাহলে ভোল্টমিটার কতটুকু রিডিং দেখাবে, সর্বোচ্চ মানে কতটুকু ভোল্টেজ আছে কতটুকু এখানে, বিএম ভোল্টেজ আছে না? তাহলে বিএম ভোল্টেজটা শো করবে কিনা? তাহলে আমি বলছি কি, যে ডায়োড রিভার্স বায়াস থাকা অবস্থায় ওই জায়গার মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজটাই কি, পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের পিক ইনভার্স ভোল্টেজটা কত হয়, কথা বুঝেন নাই? তাহলে এটা যদি রিভার্স বায়াস তাহলে এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে এখন যখন আপনি ভোল্টমিটার ধরেন এগুলোর মধ্যে বাকিগুলোর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হইতেছে, যদি ড্রপ না হয় তাহলে এনে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাই তো সে শো করবে। তাহলে এনে ভোল্টেজটা আছে কত, ভিএম ভোল্টেজ আছে না? তাহলে এনে যে ভোল্টেজটা সে শো করবে সেটা কতটুকু ভোল্টেজ শো করবে, ভিএম ভোল্টেজই শো করবে। কথা বুঝতে পারছেন না বুঝেন নাই? কথা সবাই ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এটা মানে সব রেক্টিফায়ারের ক্ষেত্রে এই ভ্যালুটাই আসবে, সব রেক্টিফায়ারের ক্ষেত্রে কি এই ভ্যালুটাই আসবে। আবার যদি মানে সেন্টার ট্যাপ হয়, মানে সেন্টার ট্যাপ যদি হয় তাহলে সেন্টার ট্যাপের ক্ষেত্রে ডায়োডটা রিভার্স হবে কয়বার, মানে দুইটা ডায়োড থাকে, দুইটা ডায়োড দুইবার রিভার্স হবে। তাহলে একবার ভোল্টেজটা আমরা শো করি কত, বিএম ভাগ কত 2 প্লাস আরেকবার ভোল্টেজটা কত আসবে, বিএম ভাগ 2। তাহলে টোটালটা যোগ করে দিলে কি পিআইবি হয়ে যাবে না? তাহলে সব টোটালটা কি আসছে অ্যাকচুয়ালি বিএমই আসছে। বুঝতে পারছেন? এজন্য সব মানে রেক্টিফায়ারের ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজ বিএমই হবে। কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার না বুঝেন নাই? আচ্ছা, আরেকটা আছে রিপল ফ্যাক্টর। ঠিক আছে, রিপল ফ্যাক্টর কাকে বলে? এই লাস্ট টপিক রিপল ফ্যাক্টর হচ্ছে আরএমএস ওয়েভের মানে যে রিপল ফ্যাক্টর আছে এটাকে আমরা আরএফ দ্বারা প্রকাশ করি, থেকে আমরা অনেক সময় আরএফ দ্বারা প্রকাশ করি। তার হচ্ছে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু, এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে বলা হয় রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর কাকে বলে? এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে বলা হয় রিপল ফ্যাক্টর। হোয়াট ইজ দ্য রিপল ফ্যাক্টর? রিপল ফ্যাক্টর হচ্ছে কি, মানে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে বলা হয় রিপল ফ্যাক্টর। তাহলে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালুকে আমরা আইএসি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আইএসি। আর ডিসি কম্পোনেন্টের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আইডিসি দ্বারা প্রকাশ করি। এর একটা ফর্মুলা আছে, এই আইএসি আইএসি যে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে আইএসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার আই আরএমএস স্কয়ার মাইনাস আইডিসি স্কয়ার। এটা কিভাবে আসে এটা মনে রাখার জন্য আমরা সহজে একটা টেকনিক দিই, যদি ওই টেকনিকটা কোনো প্রসেসর নাই, টেকনিকটা বিশাল মানে এই যে প্রমাণটা, এই প্রমাণটা বিশাল একটা বড় প্রমাণ। ঠিক আছে, আমাদের প্রমাণটা জানা দরকার নেই, এটা বোঝার জন্য আমরা এটা এই মানটাকে আমরা আরএমএস লিখি, আর এই মানটাকে আমরা আইডিসি লিখি, আর এই মানটাকে আমরা আইএসসি দ্বারা কি করি। তাহলে দেখেন এটা এটার মধ্যে যে সম্পর্কটা হবে সমকোণী ত্রিভুজ না, সমকোণ আই আরএম হবে তাহলে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, তাহলে আইএসসি সমান কত চলে আসবে, আই আরএম স্কয়ার মাইনাস কত চলে আসবে, আইডিসি স্কয়ার। এটা অটোমেটিক্যালি চলে আসবে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি এখন এই মানটা যদি এই সমীকরণটা যদি এনে বসায় দিই, তাহলে সমীকরণটা বসায় দিলে আমাদের কি থাকতেছে, তাহলে উপরে থাকতেছে কত, আই আরএমএস স্কয়ার মাইনাস কত থাকতেছে, আই ডিসি স্কয়ার। নিচে কি আছে বলেন, আইডিসি। আইডিসি যদি রুটের ভিতরে ঢুকাইতে চাই তার মানে এটা কি করতে হবে, এর রুট দিলে তাহলে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। তাহলে দেখেন এখন যদি মানে পুরো রুটটাকে যদি একটা রুট বানাই তাহলে কি রকম লেখা যায়, দেখেন তো এরকম লেখা যায় কিনা, আই আরএমএস ডিভাইডেড বাই কত, আই ডিসি স্কয়ার। তাহলে মাইনাস কত লেখা যাবে, 1 না? তাহলে আইডিসি স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে কত, 1 থাকবে।
এখন যদি আপনি হাফ ওয়েভ রেক্টিফায়ার হোক ফুল ওয়েভ রেক্টিফায়ার হোক শুধু আরএমএস আইডিসি মানটা বসায় দিলে আপনি হাফ ওয়েভ রিপল ফ্যাক্টর মানটা চলে আসবে না। জি ভাই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা একটা ফর্মুলা আর ফর্মুলা হিসেবে আমরা এটা ইউজ করব। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনাকে বলে যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর বের করে দেখাও, তাহলে দেখেন তো হাফ ওয়েভ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টরটা বের হয়ে গেছে না। আপনি যদি এখন চিন্তা করেন তাহলে এই আইআরএমএস হাফ ওয়েভের ক্ষেত্রে আইআরএমএস কত লেখা যায়? আইএম ভাগ কত? 2। তাহলে আমরা এটা কত লিখতে পারতেছি দেখেন, আইএম ভাগ কত? 2। আর আইডিসি সমান কত লেখা যায়? আইএম ভাগ কত? পাই। তাহলে এটা কি উল্টে যাবে না? পাইটা উপরে চলে যাবে আর আইএমটা কত নিচে চলে আসবে না? কি বলেন? স্কয়ার মাইনাস কত 1। তাহলে আইএম কাটা যায়। তাহলে দেখেন তো পাই স্কয়ার ভাগ কত? 4 - 1 রুট দেন কত আসে? এটা চলে আসছে না? পাই স্কয়ার ভাগ কত? 4 না মাইনাস কত 1 কত আসে? 0.48 নাকি তো 1.21 না ভাই 1.21 আছে। ওকে তাহলে এটা কত আসছে? 1.21। তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ারে মানে রিপল ফ্যাক্টরের মান কত? 1.21 এটা মুখস্থ করবে, এটা আমার চাকরি পরীক্ষাতে আসে। দেখেন তো মুখস্থ করা লাগবে, যদি আপনি ভুলে যান তাহলে আপনি যদি এই ফর্মুলা যদি জানা থাকে অ্যাকচুয়ালি সংখ্যা জানা থাকে এই ফর্মুলাটা আপনি বের করতে পারবেন। এখন আপনি বসায় দেন রিপল ফ্যাক্টর চলে আসবে। এখন যদি এটা না হয়, এটা না থাকে যদি মানে ফুল ওয়েভ বলতো তাহলে কত আসতো? ফুল ওয়েভ থাকলে 0.48 আসতো। কথা বুঝতে পারছেন? এইগুলো যদি না দেয়া যে কোনো একটা ওয়েভ দিয়ে বলছে যে এটা রিপল ফ্যাক্টর বের করো, বলতে পারে না? আপনি এসি যে কোনো একটা ওয়েভ দিয়ে বলবে যে রিপল ফ্যাক্টর বের করো, তখন কি করবেন? তখন কি আরএমএস ভ্যালু এবং ডিসি ভ্যালু বের করতে হবে না? জি ভাই। বলেন আর আরএমএস ভ্যালু আইডিসি ভ্যালু বের করে যদি এনে বসায় দেন তাহলে রিপল ফ্যাক্টর চলে আসবে না? তাহলে যে কোনো ওয়েভের রিপল ফ্যাক্টরের মান আমরা চাইতে পারি না। কি বলেন? ওই সূত্রটার সাহায্যে বিশেষভাবে এটাও লিখে রাখেন। ঠিক আছে? রিপল ফ্যাক্টর কাকে বলে? ওই যে যেগুলো আমাদের থিওরিটিক্যাল যে কোশ্চেন দিলাম এই রিপল ফ্যাক্টর কাকে বলে সেটার সংজ্ঞাটাও সূত্রটাও লিখে রাখবেন। আর সূত্রটা কোনটা লিখবেন? এটা লিখবেন। মনে রাখবেন ডিসি ভ্যালু আর আরএমএস ভ্যালু যত কিছু আছে সবগুলো এসি তে কাজ করে। এসি সার্কিটে এটা যে কোনো হয় এই যে আমাদের যে পিজিসিবি তে যে সেকেন্ড শিফটে যে কোশ্চেনটা দিছিল এটা মধ্যে যদি বলতো যে রিপল ফ্যাক্টর বের করো, বের করা যেত না? কারণ আপনি আরএমএস ভ্যালু বের করছেন তাই না? আরএমএস ভ্যালু বের করছেন, তারপরে ডিসি ভ্যালু মানে ডিসি ভ্যালু বের করতে পারবেন, গড় ভ্যালুটাও বের করতে পারবেন। বের করে যদি আপনি বসায় দেন তাহলে ওইটা রিপল ফ্যাক্টর চলে আসবে না। বুঝতে পারতেছেন না? পারবেন না? তাহলে ওইগুলো কিন্তু কাজে লাগবে ওই জায়গার মধ্যে, মনে রাখবেন। এই তো শেষ, আর কিচ্ছু নাই এর মধ্যে। এতটুকুই। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাবে। আর কথা হচ্ছে আপনারা ম্যাথ গুলো করবেন, সবগুলো ম্যাথ করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে এগুলো ম্যাথ করাবো। ম্যাথ করানোর পরে আপনারা করে আসবেন, প্রবলেম গুলো করাবো। করানোর পরে আমরা শুরু করবো, ক্লিম্বিং ক্লাম্বিং শুরু করবো। নেক্সট টপিকস ক্লিম্বিং ক্লাম্বিং। আর তো নাই।